সকল জল্পনা কল্পনাকে ধূলিসাৎ করে দিয়ে তারেক রহমান কিন্তু অবশেষে বাংলাদেশে প্রবেশ করলেন, বাংলাদেশে অবতরণ করলেন এবং তাকে স্বাগতম জানানোর জন্যে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে শুধুমাত্র যে বিমানবন্দরে অবস্থিত ছিল তাই না, গোটা ঢাকা শহরে বলা যায় যে রাস্তা দিয়ে তার যে মোটরকেড যাবে সমস্ত এই রাস্তার দুই পাশে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মানুষ দাঁড়িয়ে তাকে কিন্তু সাদরে সম্ভাষণ জানিয়েছে। এখন বিষয়টা অনেকটা এরকম যে ভিসি অর্থাৎ আসলাম, দেখলাম এবং জয় করলাম, এইরকম একটা স্বতঃস্ফূর্ত পরিবেশে উনি বাংলাদেশে আসলেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি জানি না এই তারেক রহমান উনি বুঝতে পারছেন কিনা যে দেশের মানুষ কিন্তু এখন তার উপরে বিশালভাবে তাকিয়ে আছে, কারণ বাংলাদেশের মানুষের তো এখন নাভিশ্বাস উঠে গেছে, তাই না? বাংলাদেশে যেভাবে আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি, জ্বালাও পোড়াও, লুটপাট এবং একই সঙ্গে জঙ্গিবাদের যে উত্থান এবং যেটা নাকি বলা যায় যে বাংলাদেশে প্রকৃতপক্ষে কোনো শাসন টাসন আছে, এটা কিন্তু আসলে বোঝা যায় না। অনেকটা সোমালিয়ার মতো অবস্থা, এরকম একটা দেশে উনি পদার্পণ করলেন। অতএব শুধুমাত্র ওই যে বিমানবন্দর থেকে যে রাস্তার দুই পাশে লাখো জনতা যে তাকে সম্ভাষণ জানালো এবং তাতে যে উনি পুলকিত হয়ে গদগদ চিত্তে তারপরে উনি অত্যন্ত কুসুমাস্তীর্ণ পরিবেশে উনি এই দেশে থাকবেন, রাজনীতি করবেন, হয়তোবা সামনের ইলেকশনে ক্ষমতায় জিতে উনি প্রধানমন্ত্রীও হবেন এবং সব কিছু একেবারে অ্যাজ ইউজুয়াল সুন্দর কুসুমাস্তীর্ণ পরিবেশে চলতে থাকবে, বিষয়টা তো মোটেও তা না। কারণ দেশটা হলো বাংলাদেশ, সব সম্ভাবনা কিন্তু এখানে সম্ভব, অর্থাৎ যে কোনো কিছু ঘটনা এটা সম্ভব। এবং উনি প্রধানমন্ত্রী যদি হন তাহলে উনি কীভাবে দেশকে পরিচালনা করবেন, কিভাবে দেশের মানুষের এই অর্থনৈতিক অবস্থা থেকে উদ্ধার করবেন, দেশকে উনি উদ্ধার করবেন, এই বিশাল দায়িত্ব কিন্তু এখন তার মাথায়। তাকে কিন্তু মনে রাখতে হবে তার চাইতেও বেশি জনপ্রিয়তা নিয়ে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব 8 আগস্ট 2024 সালে উনি কিন্তু বাংলাদেশের ক্ষমতায় বসেছিলেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তখন এই যে আওয়ামী লীগের যে পতন ঘটলো, তাই না, যে আওয়ামী লীগের লোকজন তারাও কিন্তু মানে আওয়ামী লীগের বাইরে যে জামাত, শিবির বা বিএনপির লোকজন বা সাধারণ মানুষ, তারা তো একেবারে অকুণ্ঠ চিত্তে একেবারে সর্বস্তরের মানুষ যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করছিল যে উনি এই প্রধান উপদেষ্টা হয়ে বাংলাদেশকে উনি সঠিকভাবে পরিচালনা করবেন এবং বাংলাদেশের উন্নয়নকে উনি ত্বরান্বিত করবেন এবং বাংলাদেশকে একটা গণতান্ত্রিক পথে নিয়ে যাবেন এবং বাংলাদেশে উনি একেবারে সুন্দর গণতান্ত্রিক পরিবেশ এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত করবেন। এটাই কিন্তু মানুষ সেদিন আশা করছিল এবং তারপরে ভরসাও করেছিল। এবং সেই জনগণের মধ্যে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে সদ্য পতিত এই যে আওয়ামী লীগ সরকারের বা আওয়ামী লীগের যে সাধারণ সমর্থক, তারাও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে সমর্থন জ্ঞাপন করেছিল। কিন্তু এই যে বিপুল সমর্থন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস গত 17-18 মাসে বাংলাদেশে কী উপহার দিয়েছেন? উনি বাংলাদেশে উপহার দিয়েছেন মব কালচার, যেটা পৃথিবীর কোনো দেশে আমার মনে হয় যে নাই। পৃথিবীর প্রত্যেক দেশেই কিছু না কিছু মব হয়, কিন্তু বাংলাদেশ একমাত্র দেশ যেখানে গত 17-18 মাস ধরে মবকে বৈধতা দেওয়া হয়েছে এবং মবকে প্রতিষ্ঠিত করা হয়েছে আইন আদালতের প্যারালাল হিসেবে। অর্থাৎ আইন আদালত সেখানে বিচার আচার হয় না, অর্থাৎ মব করে তাৎক্ষণিক বিচার আচার করে জেল ফাঁস অথবা পিটিয়ে হত্যা অথবা লুটপাট, ভাঙচুর, আগুন জ্বালাও, এগুলো করো। তো এইরকম একটা মব কালচারকে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে প্রতিষ্ঠিত করছেন। এটা মনে হয় যে খোদ ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অল্প কিছু সমর্থক এখনও আছে তারাও স্বীকার করবে, তাই না? এবং একই সাথে বাংলাদেশে যে বিপুল দারিদ্র বেড়ে গেছে, যে হাজার হাজার কলকারখানা বন্ধ হয়ে গেছে, মানুষ বেকার, অর্থনৈতিক যে পরিস্থিতি সেটাতে ধস ইত্যাদি ইত্যাদি, মানে কঠিন একটা অবস্থা। অর্থাৎ এবং একই সঙ্গে বাংলাদেশে গণতান্ত্রিক অভিযাত্রা তো দূরের কথা, বরং শেখ হাসিনার আমলে যতটা না স্বৈরতান্ত্রিক বা স্বৈরাচারী বলা হোক, তার থেকে 1000 গুণ বেশি স্বৈরতান্ত্রিক এবং অগণতান্ত্রিক ব্যবস্থা এখন বর্তমানে বাংলাদেশে বিদ্যমান। একটা লোকও কেউ
এই যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপরীতে কথা বলতে পারে না, এনসিপি বা জামাত ইসলাম এদের বিরুদ্ধে কথা বললে ওই যে মব গিয়ে হাজির হয়, তাই না? এই যে 2 দিন আগেও তো এই যে পৃথিবীতে যে ঘটনা কখনো ঘটে নাই, পৃথিবীতে যে ঘটনা কোনো সভ্য দেশে কখনো ঘটে নাই, যে দেশের প্রধান দুইটা এই যে পত্রিকার অফিস পুড়িয়ে দেওয়া হলো, না ভাঙচুর করে লুটপাট করে পুড়িয়ে দেওয়া হলো। অনেকে বলবে না হয়েছে, পত্রিকার অফিসটা আগেও পুড়ছে, বাট সেই পত্রিকার অফিসগুলো বা সেই পত্রিকা কিন্তু প্রথম সারির প্রধান ছিল না, সেগুলো এত ছোটোখাটো পত্রিকা এরকম থাকতে পারে। বাংলাদেশেও যে এরকম পত্রিকার অফিস পড়ে নেই তা না, কিন্তু সেগুলো কি প্রধান ছিল নাকি? না, প্রধান ছিল না। যেমন আমি জানি না আসলে এই ঘটনা সত্য কি না, ওই যে দিগন্ত, দৈনিক নয়া দিগন্ত এই পত্রিকার অফিস নাকি আজকে থেকে মানে কি 2012 সালে না 13 সালে নাকি পড়াইছিল। তো এখন নয়া দিগন্ত পত্রিকা কি বাংলাদেশে কি প্রধান পত্রিকা ছিল নাকি? না। তো এই প্রথম আলো পত্রিকায় তো প্রধান পত্রিকা ছিল, তাই না? এদের সার্কুলেশনের কাছে অন্যান্য পত্রিকার সার্কুলেশন তো বলা যায় যে একেবারে তলানিতে। তো এই ধরনের পত্রিকার অফিসও কিন্তু বাংলাদেশে পড়ানো হয়েছে। অর্থাৎ এটা দিয়ে যেটা বোঝা গেছে যে বাংলাদেশের মানুষ চাইছিল গণতান্ত্রিক অধিকার, বাক স্বাধীনতা এবং মুক্ত পরিবেশ, কিন্তু সেখানে গোটা বাংলাদেশ এখন একটা বড় কারাগারে পরিণত হয়েছে, তাই না? মানুষ কিন্তু কথা বলতে ভয় পায়, একটু এদিক ওদিক হলে না জানি কখন কিসের পুলিশ ধরবে, তার আগেই হয়তো মব ভায়োলেন্সের শিকার হয়ে তাকে প্রাণ হারাতে হয়। এই ভয়ে কিন্তু সবসময় তটস্থ থাকে। তো এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে কিন্তু এই যে তারেক রহমানের বাংলাদেশে আগমন, সুতরাং তারেক রহমানের উপরে কিন্তু এখন ওই যেমন ওই 2024 সালে 5 আগস্ট যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে মানুষের অনেক আশা ভরসা ছিল, এই তারেক রহমানের উপরে কিন্তু তার থেকে অনেক বেশি আশা ভরসা মানুষ স্থাপন করছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তো আর যাই হোক নির্বাচিত কোনো ব্যক্তিত্ব ছিলেন না, তাই না? সুতরাং তার মেয়াদ যে মাত্র 1, 1.5 বা 2 বছর হার্ডলি হবে এটাই তো মানুষ নিশ্চিত ছিল, এবং সেটাই হওয়ার কথা। বাট তারেক রহমানের উপরে তো 2-1 বছর মানুষ ভরসা করবে না, অ্যাটলিস্ট আগামী 5 বছর তো ভরসা করবেই। অর্থাৎ নির্বাচিত হলে তো 5 বছর তার মেয়াদ থাকবে, তাই না? তো এখন উনি দেশের মানুষের যে ভালোবাসা, যে সমর্থন উনি পেলেন আজকে, ওই যে ভিড়ে ভেসি আসলাম, দেখলাম, জয় করলাম, জি না, আমার মনে হয় যে উনি আসলেন এবং এইবার জয় করার কাজটা তাকে করতে হবে। এখন উনি ওনার জীবনের অতীত ইতিহাস খুব ভালো করে জানেন। অতীতে উনি বাংলাদেশে ছিলেন, বিএনপি তখন ক্ষমতায় ছিল এবং তখন উনি বাংলাদেশে ছিলেন, তাই না? এবং তখন উনি কী করছিলেন, দীর্ঘ 17-18 বছর উনি ব্রিটেনে থেকে সেই অতীত তারেক রহমানের কোনো পরিবর্তন ঘটেছে কিনা, তার চারিত্রিক, তার নৈতিক, রাজনৈতিক প্রজ্ঞা বা জ্ঞান, তারপরে অভিজ্ঞতা, এবং একই সঙ্গে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে অর্থাৎ ভূ রাজনৈতিক প্রেক্ষাপট ভিত্তিক যে জ্ঞানবিদ্যা অর্জন না করলে একটা দেশের প্রধানমন্ত্রী হিসেবে আসলে দেশ চালানো যায় না। আর বিশেষ করে বাংলাদেশের মতো একটা ক্রিটিক্যাল পজিশন যে দেশটার, যেখানে চতুর্দিকে এখন বিভিন্ন পরাশক্তি উপপরাশক্তিরা নিয়ে বাংলাদেশকে এই যে টানা হেঁচড়া করছে, তাই না? একদিকে আমেরিকা, অন্যদিকে ভারত, আরেকদিকে চায়না, আরেকদিকে পাকিস্তান। মানে বাংলাদেশ অনেকটা কি বলা যায়, মানে ভাগাড়ের মানে অনেকটা ওই যে ছোটোবেলায় দেখতাম যে গরু টরু মারা গেলে যে এই ইয়েতে মাঠে নিয়ে ফেলে দেওয়া হতো এবং তখন কিন্তু শকুন এসে পড়ে এদিক দিয়ে টানে ওদিক দিয়ে টানে, এরকম আমরা দেখতাম ছোটোবেলায়। তো এখন বাংলাদেশের পরিস্থিতিও কিন্তু অনেকটা এরকম যে চতুর্দিকে টানাটানি করেছে, তাই না? তো তার মধ্যে এসে তারেক রহমান এসে হাজির হলেন। সুতরাং ওনার প্রজ্ঞা, ওনার বিদ্যা, ওনার অভিজ্ঞতা এবং একই সঙ্গে অতীত যে অভিজ্ঞতা বা কর্মকাণ্ড, সব কিছু মিলিয়ে উনি নতুন তারেক রহমান। উনি আসলে কেমন হবেন আমরা জানি না, আমাদেরকে ওয়েট করতে হবে, তাই না? তবে তারেক রহমানের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি জানি এই ভিডিওর কথা আপনার কাছে পৌঁছাবে না, তারপরেও আমি আমার কথা তো বলে রাখতে পারি, তাই না? আপনি এখন কিন্তু একেবারে পুরো কণ্টকাকীর্ণ পথে পা বাড়ালেন। কারণ বাংলাদেশ এমন একটা দেশ যেখানে কখনো কোনো দেশপ্রেমিক নাগরিক মানুষ কিন্তু মান ইজ্জত সহকারে কিন্তু তারা বাঁচতে পারেনি, তারা কিন্তু মারা গেছে।
বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি মারা গেছেন। এই যে তারেক রহমান আপনার পিতা জিয়াউর রহমান উনিও একজন দেশপ্রেমিক ছিলেন, উনিও কিন্তু মারা গেছেন, কি জান নাই? গেছেন তো, তাই না? অর্থাৎ বাংলাদেশ কখনো প্রকৃত যে দেশপ্রেমিক মানুষ যারা যারা নাকি দেশকে জীবনের চাইতেও বেশি ভালোবাসতো, এদেরকে কিন্তু বাংলাদেশ ধরে রাখতে পারেনি, বাংলাদেশ সহ্য করতে পারেনি। এমন একটা কঠিন একটা দেশ, তাই না? তো এখন আপনি কিভাবে এই বাংলাদেশে আপনি রাজত্ব করবেন, বাংলাদেশকে কিভাবে আপনি চালাবেন, বাংলাদেশের মানুষকে কিভাবে চালাবেন, এবং অবশ্যই অবশ্যই যে জিওপলিটিক্যাল যে গেম আছে এই গেমের মধ্যে কিভাবে আপনি সব দিক দিয়ে ব্যালেন্স করে সামনের দিকে এগিয়ে যাবেন, এবং আপনাকে যেতেই হবে, কারণ আপনার উপরে দেশের জনগণ সেই দায়িত্ব অলরেডি দিয়ে দিয়েছে। আপনার কিন্তু আর ওয়ে নাই, আপনি জেনে শুনে ওই যে রবীন্দ্রনাথের একটা গান আছে না, যে আমি জেনে শুনে বিষ করেছি পান। তো আপনি কিন্তু জেনে শুনে বিষ পান করে ফেলছেন। এখন এই বিষকে কিভাবে আপনি হজম করবেন এবং তারপরে বেঁচে থাকবেন, এটা কিন্তু আপনাকে, এবং একই সঙ্গে বাংলাদেশের মানুষকেও আপনার বাঁচিয়ে রাখতে হবে, তাই না? দেশকেও বাঁচিয়ে রাখতে হবে। ওই যে শকুনের টানাটানির মধ্যে দেখি আমরা আপনার উপরে নির্ভর করলাম, আমরা দেখতে চাই যে আপনি আসলে কী করতে চান। আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে আরামদায়ক জীবনযাপন আপনি ছেড়ে, অর্থাৎ প্রায় 17-18 বছর ধরে আপনি ব্রিটেনে ছিলেন, সেখানে খুব নিরাপদ আরামদায়ক জীবনযাপন করছেন না, এখন কিন্তু আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। ওখানে আপনি কিন্তু ঠান্ডা মাথায় ঘুমাতেন, রাতে ঘুম আপনার কামাই হতো না। এখন যে দেশে আপনি এসে পতিত হলেন, আপনার উপরে অবশ্যই বিশাল দায়িত্ব পড়লো, এবং আপনি একজন এই দেশের কর্ণধার হতে যাচ্ছেন। এটা একদিকে যেমন ঠিক, আবার একই সময় আপনার রাতের ঘুম কিন্তু হারাম হয়ে গেল। অর্থাৎ আপনি জেনে শুনে বিষ পান করে যখন ফেলছেন, আপনাকে খুব সতর্ক থাকতে হবে। বাংলাদেশের মানুষকে কিভাবে আপনি বাঁচিয়ে রাখেন, তাদেরকে আপনি টিকিয়ে রাখেন এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান, সেটা দেখার জন্যই কিন্তু আমরা অপেক্ষাতে থাকলাম। ধন্যবাদ।